আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এই যে এখনই যে আমগুলো দেখছেন একেবারে রঙিন, এই আমগুলো হচ্ছে সূর্য ডিম আম এবং এই যেটিকে মিয়াজাকি আমও বলা হয়ে থাকে। তো সেই সূর্য ডিম আম সহ অসংখ্য প্রজাতির আম কিন্তু আমরা বৃক্ষ মেলায় দেখতে পাই প্রতি বছর। তো এই বছরও বৃক্ষমেলা আসছে সামনের মাসে এবং সেই বৃক্ষমেলাতে যেই আমগুলো মোটামুটি মানুষের দৃষ্টি কাড়বে, সেই আমগুলোর একটা চিত্র আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চাই। এখনও যদিও আমগুলো কালার আসেনি, এই যে দেখেন প্রথমে তো সূর্য ডিম দেখালাম, এখন এই যে ব্যানানা ম্যাঙ্গো, এগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে, একেবারে মেলার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই যে আরও নানা প্রজাতির আম গাছে গাছে ঝুলছে, শত শত গাছ, বিভিন্ন প্রজাতির আম। এবং সেই আমগুলো হচ্ছে যেই নার্সারিটি আমি প্রায় বেশ কয়েক বছর থেকেই আমরা দেখাই আপনাদেরকে, যে ডিসি নার্সারি, যেটি দীপক দাদার, সেই ডিসি নার্সারি সাভার। এবং এই নার্সারিটি কিন্তু বেশ পরিচিত, একেবারে সাভারের ক্যান্টনমেন্টের উল্টা দিকে যেতে লাগলে এই রাস্তার পশ্চিমে পড়ে। সেটি একটি বিক্রয় কেন্দ্র। আর এদের যে মূল যে বাগান, যেখানে চারা হয়, গাছ হয় এবং যেগুলো আপনারা প্রদর্শনীতে দেখতে পান, সেই বাগানে আজকে আমি এসেছি। বিশাল এরিয়া জুড়ে এই যে ডিসি নার্সারির যেই বাগান, যেখানে বিভিন্ন প্রজাতির আম, বিভিন্ন প্রজাতির গাছ যেগুলো প্রস্তুত হচ্ছে এবং গাছে গাছে যে আম ঝুলছে, সেই বাগানে আজকে এসেছি। এবং সেই বাগানে আসার পর আজকে আপনাদেরকে দেখাবো যে সেই বাগানের চিত্র, পাশাপাশি এই বাগানে যে আগামী যে বৃক্ষমেলা, সেই বৃক্ষমেলার জন্য যে প্রস্তুতি, কি কি ধরনের গাছ মেলায় যাবে, কি কি ধরনের গাছ এখানে আছে, কি কি ধরনের আম পাওয়া যাচ্ছে। দেখেন এখানে এই যে ব্যানানা ম্যাঙ্গো কিন্তু প্রচুর পরিমাণে আছে, অনেক আম ঝুলছে এখনই বাগানে। এবং এগুলো যেহেতু মেলার এখনও প্রায় মাসখানেক বাকি আছে, এর মধ্যে কিন্তু এগুলো আরও বড় বড় হয়ে যাবে, আরও কালারফুল হবে এবং পুরো মেলায় কিন্তু এটি একটি বাড়তি আকর্ষণ হবে। তো এই যে দেখেন রঙিন আম আছে, বিভিন্ন প্রজাতির বিদেশি আম আছে। এটা কিং অফ তো আমরা জানি এটা হচ্ছে কিং অফ চাকাপাত। এটিও মেলায় এখন প্রতি বছরই আসে এবং এগুলো আরও অনেক বড় হবে। তো এই যে মেলার প্রস্তুতি, মেলায় যাওয়া এবং মেলার জন্য যে আম প্রস্তুত করা, যেই জায়গাটি থেকে আম প্রস্তুত করা হয় এই মেলায় যাওয়ার জন্য, এবং এখান থেকে বীজ চারা তৈরি করা হয়, সেই চারা সারা দেশে ছড়িয়ে পড়ে। সেই দীপক নার্সারির যেই মালিক দীপক দা, তার সাথে আমরা আলাপ করব। দীপক দা একটু আমাদের সামনে আসবেন, এই যে আমগুলো পিছনে রেখে আমরা একটু কথা বলতে চাই। আমরা আছি একেবারে দীপক দার যে বাগান, ডিসি নার্সারির যে মূল যে উৎপাদন কেন্দ্র যেটিকে বলা হয় সেখানে। তো দাদা কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ভালো আছি আর আপনাদের দোয়ায়। আরেকটা বিষয় হলো যে এইটা ভেবে দুঃখ লাগছে যে এই বছরের স্মরণকালের সর্বাধিক তাপমাত্রার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছি। আর এই তাপমাত্রার কারণে আসলে আমের খুব বিপর্যয় ঘটেছে, আম ঝরে পড়েছে, আমের সাইজ ভালো হচ্ছে না এবং সর্বোপরি টিকিয়ে রাখাই মুশকিল। তারপরও ঝড় হলো, শিলাবৃষ্টি হলো কয়েকবার, তারপরেও যা আছে আমি মনে করি আপনাদের দোয়ায় বা আল্লাহর অশেষ রহমতে আছে মোটামুটি, যেটা আসলে ভালোভাবেই হয়তো শো করতে পারবো 2024-এর জাতীয় বৃক্ষ মেলায়। আপনারা সেখানে আমন্ত্রিত। আর এখানে আমরা মূলত 45 থেকে 50 রকমের আম করে থাকি এবং এগুলি আমাদের সংরক্ষণে আছে, দেশি বিদেশি মিলে। আম তো মূলত একটাই, তারপরে এর মধ্যে অনেক ভেরিয়েশন আছে। তো সেই হিসাবে আমি বলবো যে প্রায় 45 থেকে 50 রকমের আম আমরা দিতে পারবো আপনাদেরকে। দেশি আম কি কি আছে আপনাদের এবং দেশি প্রায় সবগুলি আছে সেখানে, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, গোপালভোগ, মোহনভোগ, এরপরে রানী পছন্দ, তারপরে গৌরমতি, এরকম মানে জানা অজানা সূর্য ডিম তো আমাদের বাইরের যেটা মিয়াজাকি আমরা বলে থাকি। তো আরেকটা মানে হলো যে
এরকম আমাদের যেগুলো আম অনেক সময় আমরা হারিয়ে ফেলেছি, সেরকমও কিছু কিছু ভ্যারাইটি আমরা নিয়ে হাজির হব এবছরের মেলায়। তো আপনাদের সকলকে সেই মেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি ডিসি নার্সারি। মেলায় আপনার আম ছাড়া আর কি কি গাছ থাকে, কি কি আকর্ষণীয় গাছ থাকে? আসলে আমরা নতুন যে গাছগুলো পেয়ে থাকি, যেমন গত বছরে আমাদের ছিল আমের মধ্যে সিমুয়াং পার্পেল, সিমুয়াং ব্লু, এইগুলো তো রয়েছেই। আর নতুন যে ভ্যারাইটি সেগুলো ধরেন লঙ্গান থাকবে, পার্সিমন থাকে, অ্যাভাকাডো থাকে, আর যেগুলো হারিয়ে গেছে এরকম যেমন ধরেন খুদি জাম আমরা হারিয়ে ফেলেছি, তো সেই খুদি জামেরও আমরা প্রদর্শনীতে নিয়ে থাকি। এরপরে গোলাপ জাম, জামরুলের অনেক ভ্যারাইটি আছে। এরকম ফ্রুটসের দেশি বিদেশি, আমাদের বিলুপ্ত বিরল যেগুলো সচরাচর দেখা যায় না, এরকম অনেক ভ্যারাইটি নিয়েই আমরা প্রতি বছর উপস্থিত থাকি। আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। এই যে আমরা যে গাছটি দেখছি, এটি কি জাতের আম এবং এটা জানাবেন আমাদেরকে এটির বৈশিষ্ট্য কি? এটা আসলে মিয়াজাকি, পৃথিবীর সবচেয়ে দামি আম, যেটা জাপানে আপনার গ্রিন হাউসে চাষ হয়ে থাকে। আর এটার আমাদের দেশে গ্রিন হাউস ছাড়াই আমরা চাষ করে থাকি। এটাও আমাদের সৌভাগ্য বলতে পারেন, আমাদের ওয়েদার এটা স্যুট করে এবং প্রচুর ফ্রুট বেয়ারিং এটায়। তারপরে ব্যানানা, এটাতেও প্রচুর ফ্রুট বেয়ারিং। কিন্তু এই যে যেটি মিয়াজাকি বলা হয় বা সূর্য ডিম বলা হয়, এই সূর্য ডিমের ইন্টারন্যাশনালি যে মার্কেট, ইন্টারন্যাশনালি যেই দাম, সেই দাম তো বাংলাদেশে নাই। বাংলাদেশে তো 1000 টাকা কেজিও খেতে চায় না। তো সেই ক্ষেত্রে প্রোডাকশন করে কি খুব লাভ হবে মনে হয়? এটা আসলে আমাদের দেশের মার্কেটটা এরকম। আর এখানে আরো একটা বিষয় লক্ষ্য করা যায় যে আমাদের আসলে গভর্নমেন্ট কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না বা নিয়ন্ত্রণ করে রাখতেও পারে না। যেমন ধরেন এই আমটা পৃথিবীর দামি আম, ঠিক আছে, কিন্তু যখন আমাদের কৃষকরা এটাকে রোপণ করে তখন দেখা যায় যে বাজার মূল্য বা বাজার চাহিদা কতটুকু আছে এটার উপরে কোনো তাদের কোনো ডাটা নেই বা তারা কোনো গবেষণা নেই, কোনো তথ্যপত্র নেই। হুটহাট করে তার দেখা গেছে 500 বিঘা জমি আছে, লাগাও সব সূর্য ডিম। লাগানোর পরে দেখা গেছে যে 2 বছর সে ফ্লপ খেয়েছে, এবার এগুলো কেটে ফেলো, আবার অন্য জাত লাগাও। এইটা আমাদের আসলে একটা কমন ডিজিজ। তো এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা যেটা যা করব সেটা যেন পরীক্ষিত হয় এবং সেটা যেন গবেষণামূলক। এই যে কমন ডিজিজের কথা আপনি বলছিলেন, আমিও দেখি যে বাংলাদেশে যদি এক বছর কোনো একটা ফসল কেউ যদি ভালো দাম পায় বা কোনো একটা ফলের যদি ভালো দাম পাওয়া যায়, পরের বছর দেখা গেল সবাই মিলে সেটা করছে এবং তৃতীয় বছর গিয়ে সেটি ফ্লপ। এই ব্যাপারটা আসলে কিভাবে ওভারকাম করা যায়? এই ব্যাপারটা আমার মনে হয় যে গভর্নমেন্টের একটা পলিসি থাকা দরকার যে এই এরিয়াগুলোতে এই জাতীয় গাছ রোপণ করা যাবে আর এই এরিয়াগুলোতে এই জাতীয় ইন্ডাস্ট্রি করা যাবে। আমাদের দেশে হয় কি, যেমন ধরেন কিছু শিল্পপতি রয়েছেন, তারা হাজার হাজার বিঘা জমি কিনে আপনার বাউন্ডারি বা এমনি খোলা পড়ে আছে, সেগুলিতে আমরা চাষবাস করতে পারছি না, এতে করে জমির সংখ্যা কমে যাচ্ছে। আমার দৃষ্টিতে এরকম ভাগ করা উচিত যে আমাদের বেসিক্যালি কত মেট্রিক টন আমের দরকার এবং সেই আম আমরা বাহিরে কতটুকু সাপ্লাই দিতে পারছি। তো এই সব কিছু মিলে আমরা যদি ধরেন আমের একটা ক্যালকুলেশন করে কৃষি বিভাগ সাথে কৃষক সাথে ধরেন সরকারের প্রতিনিধি এরকম করে যদি গবেষণা করে সেটা রোপণ করা যায় যে হ্যাঁ আমাদের 500 হেক্টর জমিতে আম চাষ করলে পরে আমাদের আমের চাহিদা ফুলফিল হবে, তাহলে আমি মনে করি সেটা করা উচিত। কিন্তু সেটা কেউ করে না, কেউ জিজ্ঞাসাও করে না, যে যার মতো খুশি যেভাবে খুশি সেভাবে রোপণ করে, পরবর্তী দেখা যায় যে সেটার আর মার্কেট থাকে না, একদম মাটির সাথে মিশে যায়। যেমন এখন দেখছি যে আমরা এই যে কাটিমন, 12 মাসে কাটিমন, এটার একটা হুজুগ চলছে, অনেকেই মানে বুঝুক না বুঝুক সমানে করছে, কিন্তু যদি দেখা গেল যে ফলাফল আলটিমেটলি ভালো না হয় তাহলে তো সবাইকে ঠকতে হবে বছরের পর বছর পরে। হ্যাঁ, তাই হচ্ছে। আসলে আমাদের কৃষকরাও যেরকম আমরা অসচেতন বা ক্যালকুলেশন করি না বা ক্যালকুলেটিভ নই, তো সেই একই রকম আমাদের ওই মানে রাষ্ট্রীয় ব্যবস্থাও, অর্থাৎ যারা এই দায়িত্বে রয়েছেন তারাও ওই রকম মানে কৃষক পর্যায়ে তাদের হয় জনবল কম অথবা প্রোগ্রামের সমস্যা। এটা কি এটা ব্যানানা ম্যাঙ্গো। কিন্তু এই যে আমরা দেখছি যে এই যে এত ছোট সাইজে, কি এই রোদের কারণে না? এটা রোদের কারণে এবং শুধুমাত্র রোদের কারণে এই অবস্থা।
মানে এবারে যে অতিরিক্ত খরা, সেই খরার কারণে কিন্তু এবারে এই কোনো গাছই কিন্তু খুব ভালো নেই, খুব সুবিধাজনক অবস্থায় নেই। আমরা এখানেও যে শত শত আম গাছ দেখছি, সেই আম গাছগুলোও কিন্তু আমরা মেলায় যে ধরনের চেহারা দেখি, সেই চেহারাটা এখানে চোখে পড়ছে না। কোনো আম একেবারে ছোট ছোট আছে এখনও, যদিও আরও বড় হয়ে যাওয়ার কথা, আর একটু বড় হবে হয়তো। কিন্তু আপনাদেরকে যদি দেখায় যে এই আমগুলো, এই যে মিয়াজাকি বলি আর যে আমি বলি, অন্য যে দেশি জাতের ভ্যারাইটি যেগুলো আছে, সেগুলো কিন্তু আম কিন্তু এই খরার কারণে কিন্তু খুব বেশি বড় হয়নি। এই যে এই গাছটাতে আমরা দেখছি, এগুলো কি আম দীপক দা? এটা আমাদের দেশীয় একটা ভ্যারাইটি, যেটা লেট ভ্যারাইটি খুব। আচ্ছা, এটা এখনো অনেক টাইম আছে, মানে এগুলো অনেক অনেক পরে বড় হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক পরে বড় হবে। তো এই যে আমরা যেটি বলছিলাম যে এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে শত শত গাছ যেগুলোতে আম ধরেছে, যেগুলো আম সহ মেলায় যাবে। তো সেই মেলা কাছাকাছি আসছে, 5 মে থেকে মেলা সাধারণত শুরু হয়, এটাই আমরা দেখি। বিশ্ব পরিবেশ দিবস যেটি, সেই দিবসে মেলা শুরু হয়। তো সেই মেলাকে কেন্দ্র করে এবারে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে দীপক দা শেষ পর্যন্ত ফাইনালি আমরা জানতে চাই যে মেলায় আপনাদের সার্বিক প্রস্তুতি কেমন, এবং এবারে গাছের দাম কেমন থাকবে মনে হচ্ছে? আসলে লেবার কস্ট বেড়ে গেছে। আমরা জানি যে টাকার অবমূল্যায়নের কারণে, অর্থাৎ মূল্যস্ফীতির কারণে আমাদের যেটা হচ্ছে যে আগে আমরা যে ডেইলি লেবারের কথা চিন্তা করেন, 300, 400, 500 টাকা ডেইলি লেবার ছিল, গত বছর 500 টাকা ছিল। এই বছরে সেখানে ডেইলি লেবার মিনিমাম 700 টাকা, 600 টাকা। এখন যেহেতু ধান কাটার সিজন, তো এরকমটা নর্মালি 600, 650 টাকা থাকে। আর যদি প্রফেশনাল মালির কথা বলেন, তাহলে একটা মালির, প্রফেশনাল মালির স্যালারি দিতে হয় মিনিমাম 25,000 টাকা। তো এত বড় একটা বাগানে 25,000 টাকা স্যালারি দিয়ে আপনার যেখানে 30 থেকে 38 জন পার্মানেন্ট লোক এবং ডেইলি লেবার থাকে সময় ভিত্তিক, মানে সিজনাল, সেটা হলো দেখা গেল কখনো 5 জন, কখনো 10 জন প্রতিদিন, বা কখনো 2 জন, এরকম করে। তো এটা আসলে সারভাইভ করা এই প্রফেশনে থেকে খুব কষ্ট হচ্ছে। তো সেই সেন্সে আমাদের গাছের দাম বাড়ানো উচিত বলে আমি মনে করি। বাট দুঃখের বিষয়, গাছের তো দাম হয় না, গাছের যেটা আমরা নিয়ে থাকি যে পারিশ্রমিক, আমরা পরিচর্যা করছি, সেই জন্য একটা খরচ নিয়ে থাকি। কারণ গাছের মূল্য নির্ধারণ করতে পারেন আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা। এটা আমরা কখনোই বলি না যে গাছের দাম বা মূল্য। তো আমি বলবো যে আমরা যেটা নেই সেটা পারিশ্রমিক, পরিচর্যা করার জন্য একটা কিছু নিয়ে থাকি, এই আর কি। তো সেই সেন্সে আমি মনে করি এটা আরো প্রাইসটা আরো হাই হওয়া উচিত। তবে সর্বোপরি সেটা হয় না কখনোই। আমাদের কালচারে আমরা দেখেছি, আজ থেকে 20 বছর আগে গাঁদা ফুলের চারা বিক্রি করতাম 100 টাকা ফুল সহ, সেখানে এখন গাঁদা ফুল আমরা বিক্রি করছি 15 থেকে 20 টাকা। তো রীতিমতো এরকম কমে যাচ্ছে, কিন্তু আমাদের প্রফিট মার্জিন আমাদের একেবারেই জিরো হয়ে যাচ্ছে। তবে শুধুমাত্র শখ এবং আন্তরিকতা ও ভালোবাসা থেকে, বা প্রকৃতির বিপর্যয় থেকে জনগণকে বা এই পৃথিবীকে বাঁচানোর জন্য আমরা যে নেপথ্যে কাজগুলো করি, আমাদের আরো বেশি সরকারের উচিত হবে সাবসিডি দেয়া, যাতে করে নার্সারিগুলি অন্ততপক্ষে বেঁচে থাকে। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন ডিসি নার্সারি সাভারের স্বত্বাধিকারী দীপক দা। তো এই যে আমি আপনাদেরকে মূলত দেখালাম যে আমরা গাছ দেখি মেলায় অনেক, কিন্তু এই গাছগুলো কোথায় তৈরি হয়, কোথায় তার মূল বাগান, সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের চোখে পড়ে না, আমরা জানি না, বা সাধারণ দর্শনার্থী ক্রেতা যারা, তারাও কিন্তু খুব একটা জানেন না। তো সে কারণে আমি এই যে আপনাদেরকে বিশাল যে এরিয়ার এই যে নার্সারি, সেই নার্সারিটি আসলে ঘুরে দেখালাম। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।